যদি আমার উপরে কোনো ধরনের আক্রমণ হয়, এটার জন্য কমপ্লিটলি দায়ী হচ্ছে আমার সৎ মা, আমার সৎ মামা বড়টা, এবং তার সাথে আরো তার সাঙ্গপাঙ্গরা আছে, আর আমার সৎ ভাই একদম ছোটজন। আমার নাম কাজী মঞ্জুরুল আলম বাবু। আমার বয়স যখন 18 মাস বয়স, তখন আমার মা মারা যান। আমার মা মারা যাওয়ার পর তার 6 মাস কি 8 মাস এরকম কিছু একটা হবে, তারপর আমার বাবা আবার বিয়ে করেন। এর ভিতর বলে রাখি, আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্টের 14 গ্রাম থানা। আমার দ্বিতীয় মা হচ্ছে 14 গ্রামের। আমার বাবা বিটিসিএল এ চাকরি করতেন। যেহেতু মা আমার মারা গেছেন, এরপর থেকে আমার যা হয় আর কি, সৎ মায়ের সংসারে একটা এতিম সন্তানের যে অবস্থা হইতে পারে, আমিও ঠিক তার ব্যতিক্রম কিছু ছিলাম না। যাই হোক, আমার বাবা মারা যান 2013 সালের জানুয়ারির 20 তারিখে। উনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন, এবং যখন উনি ক্যান্সারে আক্রান্ত হন, উনি এলপিআরে আসার পর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তো এর ভিতরে আমার সৎ মা এবং তার আপন এক ভাই, যে কিনা ভিলেজ পলিটিক্সের সাথে সম্পূর্ণ জড়িত, এবং আমার সৎ ভাই একদম যে ছোটজন, সে এগুলা সম্পূর্ণ কিছুর সাথে জড়িত। যে এই সম্পদগুলো আত্মসাৎ করার জন্য আমার সৎ মামা 14 গ্রাম থেকে কোর্ট ফি দিয়ে সাব রেজিস্ট্রারে এখান থেকে যেভাবে হয় নিয়ে আসছে, এসে আমার বাবাকে একটা রুমে আটকায় রাইখা 14 গ্রাম থানার আন্ডারে, ওইখানে ঢাকা চিটাং বিশ্ব রোডে আমাদের একটা জমি ছিল, আমার বাবার কেনা জমি, ওই জমিটা জোরপূর্বক হেবা করে নেয়। তখন আমার বাবা ক্যান্সারে আক্রান্তের 4th স্টেজে। ওই সময়টাতে আমার বাবা এটা রেস্ট্রি দেওয়ার মতো অবস্থানে ছিলেন না। এটার সাক্ষী প্রমাণ সবকিছুই আছে। আমি যে কথাগুলো বলছি বা বলবো, প্রত্যেকটা কথার যথেষ্ট পরিমাণ সাক্ষী প্রমাণ আমার কাছে আছে, এবং পেপার সহকারে। তো আমি আসলে আজকে কথাগুলো বলার কারণ হচ্ছে, আমি ঠিক আতঙ্কিত না, যেহেতু আমি ম্যারিড পারসন। আমার 2টা মেয়ে বাচ্চা আছে, ছোট, ওরা স্কুলে পড়ে। এখানে আমি থাকি হচ্ছে ঢাকাতে। এখানে একটা অ্যাসেটে, যেখানে ডেভেলপারকে দেওয়ার পর আমি একটা ফ্ল্যাটে থাকি, যে ফ্ল্যাটটার মালিক আমি। আমার সৎ ভাই ছোটজন প্রায় সময় এখানে আসে, এসে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন নিয়ে আসে, যে লোকগুলাকে দেখলে আসলে আতঙ্কিত হইতে হয়। সমাধানের জন্য তাদেরকে ডাকা হয়েছিল, তাকে সকালে জানানো হয়েছিল বসার জন্য। তো আসছে সে রাত 9:30-10টা। আসার পর সময় সে 7-8 জন লোকজন নিয়ে আসছিল। তারপর যখন আমরা বসে কথা বলতে যাই, লোকগুলা এমন ভাবে আমার দিকে চেয়ে থাকে, মনে হয় যেন আমাকে গিলে ফেলবে। যে আমি যে ক্লেমটা করছি, প্রত্যেকটা ক্লেমে আমি মামলা করেই আমি ক্লেমগুলা করছি। আমার সৎ মা আমার একটা সিগনেচার নকল করে উনি টাকা পয়সা উঠায় ফেলছে। আমি টাকা পয়সার প্রয়োজন নেই, কিন্তু আমার সিগনেচারটা নকল করছে, সেটার জন্য আমি মামলাটা করছি। সেটা এখন তদন্তে আছে। আশা করি সেটারও একটা ভালো রেজাল্ট পাবো। তো একটা সময় আমার বাবা মারা যাওয়ার পরে আমার এই মা আমার সাথে খুব যথেষ্ট পরিমাণ আন্তরিক হয়ে উঠলো। কারণ হচ্ছে আমাকে হাতে রেখে সে সম্পদগুলা আত্মসাৎ করবে। তো আমি চিন্তা করলাম, যেহেতু আমার মা মারা গেছে, বাবাও মারা গেছে, তো উনি যেহেতু আমি ওনার পেটের না হলেও পিঠের আছি। তারপর আমি চেষ্টা করছি ওনার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য, সবসময় চেষ্টা করছি। 2023 সালে তার ছোট ছেলের বিয়ে হয়। ওই তার 6 মাস আগে থেকে তাদের সাথে আমার বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়। কারণ হচ্ছে আমি আমার পাওনা টাকাগুলো চাচ্ছিলাম, এবং সম্পদগুলো আমি ফেরত চাচ্ছিলাম। যে যে সম্পদগুলো আপনি হেবা করছেন, যে হেবাটা আমার বাবা মৃত্যুর আগে আমাকে বলছিলেন, আমার ওয়াইফের সামনে বলছিলেন যে আমি কোনো কিছু হেবা টেবা করি নাই, ওই সম্পত্তি থেকে তুমি এই সম্পত্তি পাবা। কিন্তু বাবা মারা যাওয়ার পর একের পর এক দলিল বের করে দিচ্ছে যে এটা হেবা হয়েছে, এটা এই হয়েছে, এটা সে হয়েছে, বিভিন্ন বিষয়। যেহেতু এই সম্পত্তি নিয়ে বিরোধ, আমি চাইছি, যে আমি এখনো চাই যে আমি ওয়ারিশ হিসেবে শরীয়ত অনুযায়ী, ইসলামিক ফরায়েজ অনুযায়ী যেই সম্পত্তিটুকু আমি পাই, আমার সম্পত্তিগুলো আমাকে ফেরত দেয়া হোক, এতটুকুই। আর আমি যে ক্লেমগুলো করছি, যদি আমাকে কেউ প্রশ্ন করে, আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা কথার আমি প্রমাণ স্বরূপ আমি উপস্থাপন করতে পারবো এবং করব। আমি এখানে ক্যাপশনে লিখেছি যে আমার কোনো সমস্যা হলে এর জন্য দায়ী কে। দেখেন, যেহেতু বিভিন্ন সময় এখানে আমার উপরে বিভিন্ন লোক নজরদারিতে তারা রাখছে, বা আমি যেখানে যে নজরদারির উপর রাখে, সুতরাং আমাকে যদি শারীরিকভাবে আমি কখনো যদি আঘাতপ্রাপ্ত হই বা কোনো ধরনের সমস্যা হয়, তাহলে এই সমস্যাগুলোর জন্য আমার সৎ মা দায়ী থাকবে। তার তার সহযোগিতায়
আমার সৎ মামা বড়জন, আমি নাম নিচ্ছি না, প্রয়োজন হলে আমি নাম বলে দেবো এবং ছবি সহকারে প্রকাশ করবো, এবং আমার সৎ ভাই ছোটজন এটার জন্য দায়ী থাকবে। যে কোনো মুহূর্তে আমার উপরে অ্যাটাক করতে পারে, সেটার জন্য আমি ভয়ে সিসিটিভি ক্যামেরাও লাগায় রাখছি। ওই সিসিটিভি ক্যামেরা দেখার পরে তারা আর ওইখানে আসার চেষ্টা করে না, কিন্তু বাইরের থেকে তারা আমাকে দেখে যায়। 2024-এর যে রমজানটা গেছে, আমি তখন আমার গ্রামের বাড়িতে ছিলাম। কুমিল্লার মামলাটার জন্য আমি মামলা করার উদ্দেশ্যে আমি ওখানে 13-14 দিন অবস্থান করছি। এর ভিতরে আমার স্ত্রী এবং আমার বাচ্চারা বাসায় ছিল, ঢাকার বাসায় ছিল। এখানে ওই আমার সৎ ভাই ছোটজনের সহযোগিতায় বেশ কিছু ছেলে পেলে আমার বাড়িটাকে মানে আমি যেখানে থাকি এই জায়গাটাকে নজরদারিতে রাখছে। আমি ঢাকা আসার পর তারা আমার এখানে আসছে, আমাকে ডেকে বলতেছে যে বিভিন্ন ধরনের হুমকি দুমকি দিল। দেওয়ার পরে এখানে বসে তারা আধা ঘন্টা 1 ঘন্টার মতো, প্রায় 45 মিনিট 1 ঘন্টার মতো তারা এখানে অনেক ধরনের চিল্লাফাল্লা করছে, তারপর চলে গেছে তারা। আমি এটাই বলতে চাচ্ছি যে আমার বাবা মারা যাওয়ার সময়ও আমাকে বলে গেছে যে তোমরা সুষম বন্টখারে তোমরা এই সম্পত্তিগুলা পাবা। আমার বাবা মৃত্যু সজ্জায় এই মিথ্যা কথা বলতে পারে না, প্রশ্নই আসে না। আরেকটা কথা বলি, 14 গ্রামের সম্পত্তিটা আমি আইনত যেটা পাইছি, আমি মামলা করার উদ্দেশ্য হচ্ছে এটা যে মরজুল মৌত বলে একটা কথা আছে। তার মানে হচ্ছে আমি ঠিক ওইটা ব্যাখ্যা করতে পারবো না ওইভাবে, কারণ আমি হয়তোবা ওই ধরনের ইসলামিক খুব বেশি কিছু জানি না। যতটুকু আমি এটা জানছি সেটা হচ্ছে যে মরজুল মৌত হচ্ছে যে কোনো ব্যক্তি যদি এমন কোনো রোগে আক্রান্ত থাকে যে রোগের শেষ পরিণতি মৃত্যু, ওই অবস্থাতে ওই ব্যক্তি কোনো সম্পত্তি হেবা করতে পারবে না। তাহলে ওটা হচ্ছে 39 নম্বর ধারাতে উল্লেখ করা আছে। এবং এই সম্পত্তিটা যে তিনি হেবা দেখাইছেন, আমার বাবা মারা যাওয়ার 3-4 দিন আগে আমার বাবাকে একটা রুমের ভিতরে আটকা রেখা তারা সবাই ওই মোহাম্মদপুরের বাসায় তারা সবাই এই কাজটা করছে। পরবর্তীতে কিভাবে কি করছে জানি না, যখন আমাকে দলিল দেখালো সেটা দেখালো যে ব্যাকডেট দিছে 6 মাস পিছনে, 6 মাস পরে ব্যাকডেট দিছে, যে ব্যাকডেটে সে এই সম্পত্তি রেজিস্ট্রি দেখাইছে যে আমার উপর আক্রমণ হইতে পারে, বিভিন্নভাবেই আক্রমণ হইতে পারে, মেরেও ফেলতে পারে। যদি আমার উপরে কোনো ধরনের আক্রমণ হয়, এটার জন্য কমপ্লিটলি দায়ী হচ্ছে আমার সৎ মা, আমার সৎ মামা বড়টা, এবং তার সাথে আরো তার সাঙ্গপাঙ্গরা আছে, আর আমার সৎ ভাই একদম ছোটজন। মোহাম্মদপুরের বাড়িতে বিভিন্ন সময় ইদানিংকালে দেখা যাচ্ছে, যে কোনোভাবে হোক সেটা আমি কালেক্ট করছি, বিভিন্ন লোকের আনাগোনা চলতেছে, যে যারা কিনা হয়তোবা সমাজে বিভিন্নভাবে বিভিন্ন কিছুর সাথে জড়িত আছে বা ছিলেন বা আছেন অলরেডি, এদের আনাগোনা চলতেছে। এই লোকগুলা যদি এদের বিষয়ে যদি যাচাই বাছাই করা হয়, তাহলে বোঝা যাবে যে এরা বিভিন্নভাবে এদের নামে কমপ্লেন থাকার কথা, থানায় হোক বা সামাজিকভাবে হোক এদের নামে কমপ্লেন করা আছে। তো যাক, সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি যে দোয়া করবেন, আমার ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন। আমি এই ধরনের কখনো আসি নাই ব্যক্তিগত বিষয়গুলা নিয়ে, এটা আসলে আমার জন্য খুবই লজ্জাজনক। তো তারপর আমি ক্ষমা চাচ্ছি যে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের সকলের কাছে। তো সর্বোপরি আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। আমার মতো হাজার হাজার, আমার মনে হয় লক্ষ লক্ষ মানে ছেলে এবং মেয়ে আছেন যারা তাদের ব্যক্তিগত এই সমস্যাগুলোর কথা কখনোই বলতে পারেন না, হ্যাঁ, কখনোই বলতে পারে না, কোনোভাবেই প্রকাশ করতে পারে না। সেখানে তারা তাদের সৎ মা দ্বারা কিভাবে অত্যাচারিত, কিভাবে নির্যাতিত, এই কথাগুলো তারা কখনোই বলতে পারে না, বা বলছে কিনা আমার জানা নাই, বলে থাকতে পারে। তবে আমি আর পারতেছি না নিতে। আমি নিতে না পারার কারণেই আমি আজকে এই বিষয়গুলা পরিষ্কার করে গেলাম যতটুকু সম্ভব হয়েছে। তারপরও আমি আরো অনেক প্রমাণপত্র নিয়ে আমি হাজির হব, সমস্ত বিষয় নিয়ে আমি হাজির হব। মানে আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্যই হচ্ছে তাদের যত ষড়যন্ত্র, যত যা কিছু। ঠিক আছে, আসসালামু আলাইকুম।